আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। নতুন একটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। ঠিক আছে? এটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র এ সম্পর্কে আলোচনা করব এবং আরেকটি অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে ১০ম অধ্যায় উদ্ভিদের প্রজনন। এই ২ টা চ্যাপ্টার সম্পর্কে এই লেকচারে আলোচনা করব। ১ ঘন্টা সময়ের মধ্যে আমরা এই ২ টা অধ্যায় পড়ব ইনশাআল্লাহ। কেমন? তো চলো আমরা এই ২ টা অধ্যায় দেখা শুরু করি। ওকে। এই ২ টা অধ্যায়ে কি আছে এই জিনিসগুলো আমরা দেখব। কেমন? আচ্ছা। এটা হচ্ছে জীববিজ্ঞান ফার্স্ট পেপার। জীববিজ্ঞান ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারের এটা হচ্ছে ১০ম চ্যাপ্টার, যেখানে আছে উদ্ভিদের প্রজনন সম্পর্কে আলোচনা। এই প্রজনন সম্পর্কে আলোচনার মাধ্যমে আমরা একটা উদ্ভিদ থেকে কিভাবে আরেকটি উদ্ভিদ তৈরি হয় সে সম্পর্কে জানব। এই অঙ্গজ প্রজনন অর্থাৎ যৌন প্রজনন, অযৌন প্রজননের পাশাপাশি আরও কি ধরনের প্রজনন প্রক্রিয়া সংঘটিত হতে পারে উদ্ভিদে, সেসব সম্পর্কিত তথ্য আমরা জানব। এবং আমরা জানব টিস্যু সম্পর্কে, এবং আমরা আরও যেগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় কোশ্চিন এসেছে বিগত বছরে এই অধ্যায় থেকে, সেগুলো সম্পর্কে জানবো। ওকে? আচ্ছা, প্রথমে আসি উদ্ভিদ প্রজনন কয় প্রকার। তোমরা কি জানো উদ্ভিদ প্রজনন কয় প্রকার? এটা হচ্ছে ৩ প্রকার। কয় প্রকার? ৩ প্রকার। আচ্ছা বলো তো, মানব প্রজনন কয় প্রকার? মানব প্রজনন কিন্তু ১ প্রকার। কারণ কি? মানুষের শুধুমাত্র যৌন প্রজনন প্রক্রিয়ায় মানুষের বংশ বৃদ্ধি হয়ে থাকে। মানুষ কি স্পোর তৈরি করে? করে? না। মানুষ কি তোমার অপুংজনী প্রদর্শন করে? না। তাহলে কি করে? শুধুমাত্র যৌন প্রজনন প্রক্রিয়ায় মানুষ তার বংশধর সৃষ্টি করে থাকে। তাহলে এই যে যৌন প্রজনন এটা কি? তারপরে অযৌন প্রজনন এটা কি? আর অপুংজনী এটাই বা কি? এ সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব এই ভিডিওতে। আসো শুরু করি। তাহলে উদ্ভিদের প্রজনন হচ্ছে আমাদের সাধারণত ৩ প্রকার। কেমন? ওকে। এখন উদ্ভিদের যে প্রজননের কথাটা বললাম, ফুলের যৌন প্রজনন হলো একটি জটিল প্রক্রিয়া যেখানে দুটি ভিন্ন লিঙ্গের গ্যামেট, অর্থাৎ এখানে থাকবে পুং গ্যামেট এবং থাকবে স্ত্রী গ্যামেট। একটা পুং গ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেট থাকবে, একত্রিত হয়ে নতুন উদ্ভিদ তৈরি করবে। আচ্ছা, ফুলের কয়েকটা অংশ থাকে। প্রধানত ফুলের 4টা অংশ থাকে। 4টা অংশের মধ্যে একটা হচ্ছে বৃত্তাংশ। 4টা অংশের মধ্যে একটা হচ্ছে বৃত্তাংশ। এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ। বৃত্তাংশ হচ্ছে ফুলের সবচেয়ে বাইরের অংশ, যা কুঁড়িকে রক্ষা করে। তারপরে থাকে দলমণ্ডল, যাকে বলে পেটাল। এটি ফুলের রঙিন এবং আকর্ষণীয় অংশ। তোমার দলমণ্ডল হচ্ছে পাপড়ি, বলে না পাপড়ি, এটাই হচ্ছে সেই দলমণ্ডল। এটা হচ্ছে রঙিন রঙের হয়। কেন হয়? কারণ এটা পরাগায়নে সহযোগিতা করে। কিভাবে? তোমার অন্যান্য পোকামাকড় বা অন্যান্য যে কীটপতঙ্গ আছে তাকে আকর্ষণ করে নিজের দিকে। এটা আকর্ষণ করলে কি হয়? যখন একটা মৌমাছি বা একটা কীটপতঙ্গ এই ফুলে আকর্ষিত হবে, তখন সে এই ফুলে এসে বসবে। এই ফুল থেকে যখন সে এই ফুলে এসে বসবে, তখন এই ফুলের যে পরাগরেণু এই ফুলে এসে পতিত হবে, আবার এই ফুলের যে পরাগরেণু এই ফুলে এসে পতিত হবে। এভাবে পরাগায়ন সম্পন্ন হয়। আর এই পরাগায়ন সম্পন্ন হতে যেটা হেল্প করে সেটাই হচ্ছে দলমণ্ডল, কারণ এটা রঙিন এবং আকর্ষণীয় অংশ। কেমন? আচ্ছা, তাহলে যদি প্রশ্ন আসে পরাগায়ন হেল্প করে কোন অংশটি, সেটা হচ্ছে দলমণ্ডল। পুংস্তবক এটি পুরুষ ফুলের প্রজনন অঙ্গ। পুরুষ ফুলের জন্য পুংস্তবক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এটাই হচ্ছে পুরুষ ফুলের প্রজনন অঙ্গ। এর 2টি অংশ, একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পুংদণ্ড। পরাগধানী কি আর পুংদণ্ডই বাকি। এখানে পরাগরেণু তৈরি হয়, যেখানে পরাগরেণু তৈরি হয় সেটা হচ্ছে পুং গ্যামেট। সেটা হচ্ছে আমাদের পরাগধানী, যেখানে হচ্ছে পরাগরেণু তৈরি হয়। আর যার মধ্যে পুং গ্যামেট থাকে, যার মধ্যে পুং গ্যামেট থাকে, অর্থাৎ পুরুষ ফুলের যে গ্যামেটটা থাকে সেটাই হচ্ছে আমাদের পুং গ্যামেট, এবং যেটা থাকে পরাগধানীতে। কোথায় থাকে? পরাগধানীতে। এবং এখানে পরাগরেণু তৈরি হয়।
আর এই পরাগধানীতে ধরে রাখে যেটা, সেটা হচ্ছে পুংদণ্ড। তোমার যে পরাগধানীকে যেটা ধরে রাখে, ধরো এটা হচ্ছে পুংদণ্ড, এখানে ছোট 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 করে তোমার আছে, তোমার এই কি পরাগধানী আছে, তাহলে এটাই কি পুংদণ্ড। ক্লিয়ার? ওকে, তারপরে আসো কি আছে, গর্ভকেশর একটি ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ। গর্ভকেশর সম্পর্কে যদি কথা বলতে হয়, একটি ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ হচ্ছে আমাদের গর্ভকেশর। ওকে, গর্ভমুণ্ড এটি গর্ভকেশরের উপরের অংশ যা পরাগরেণু গ্রহণ করে। যা গর্ভমুণ্ড কি করে? পরাগরেণু গ্রহণ করে। কেমন করে? গর্ভমুণ্ড একটা অংশ যেখানে আরেকটি ফুলের কি পরাগরেণু, যখন আরেকটি মৌমাছি অন্য একটি ফুল থেকে এসে এই ফুলে বসবে, তখন আরেকটি ফুলের যে পরাগরেণু ছিল, এই পরাগরেণুটা এসে কোথায় প্রবেশ করবে? গর্ভমুণ্ডে। এবং এই গর্ভমুণ্ডে এটাই হইতেছে তোমার গ্রহণ করার স্থান, পরাগরেণু গ্রহণ করার স্থান। ওকে, এবং গর্ভদণ্ড, এই গর্ভমুণ্ড ডিম্বাশয়ের সংযোগকারী নল তৈরি হবে, গর্ভদণ্ড যেটাকে বলে। তারপরে ডিম্বাশয়, এর ভিতরে ডিম্বক থাকবে যার মধ্যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু থাকে। ডিম্বাশয় এবং ডিম্বক থাকে এবং যৌন প্রক্রিয়া সম্পাদন হয়। এবং ডিম্বাশয় ফলে এবং যে ডিম্বক থাকে সেটা বীজে পরিণত হয়। ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং যেটা ডিম্বক সেটা বীজে পরিণত হয়। ক্লিয়ার? ওকে, আসো, ফুলের যৌন প্রজনন প্রক্রিয়াকে কয়েকটি ধাপে ভাগ করা যায়। একটা ফুলে যখন যৌন প্রজনন প্রক্রিয়া সম্পূর্ণ হতে হবে, তখন ফুলটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি জানো? ফুলটাকে তোমার পরাগায়ন করতে হবে। ফুলটাকে কি করতে হবে? পরাগায়ন সম্পন্ন করতে হবে। এটি হলো পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া। পরাগধানী, ধরো একটা ফুলের এই তো পরাগদণ্ড ছিল না, এখান থেকে পরাগধানী, এই যে পরাগধানী যেটা ছিল, এই পরাগধানীগুলো যখন মৌমাছি এখানে এসে বসেছে, এই মৌমাছির গায়ে এগুলো লেগে গেছে, তখন এই মৌমাছি যখন আরেকটি ফুলে এসে বসেছে, তখন সেই ফুলের কি করবে? সেই ফুলে এগুলো ছড়ায় দিবে মানে এখান থেকে পরাগধানী থেকে পরাগরেণু নিয়ে গর্ভমুণ্ডে এখানে এসে পতিত করবে। ঠিক আছে, এটাই হচ্ছে পরাগায়ন। ওকে, আচ্ছা, পরাগায়নের মাধ্যমে হতে পারে, পরাগায়ন বিভিন্ন মাধ্যমে হতে পারে, যেমন বাতাসের মাধ্যমে পরাগায়ন এক ফুল থেকে অন্য ফুলে ছড়ায় পড়ে। যেমন ধান যখন, ধরো এটা ধান গাছ, পাশে আরেকটা ধান গাছ, পাশে আরেকটা ধান গাছ, যখন এভাবে দোল খায়, যখন বাতাস হয় তখন এভাবে দোল খায়। যখন ধান গাছ এভাবে দোল খায়, তখন একটা ধান গাছ আরেকটা ধান গাছের সাথে বাড়ি লাগে এবং আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে সেখান থেকে পরাগরেণু অন্যটাতে ছড়ায় যায় এবং সেখানে পরাগায়ন সম্পন্ন হয়। বুঝছো? ওকে, পানির মাধ্যমে কেমন? যেগুলো জলজ উদ্ভিদ, সেখানে পানির মাধ্যমে এগুলো পরাগায়ন সম্পন্ন হয়। এবং প্রাণীর মধ্যে যেগুলো আছে, যেমন মৌমাছি, প্রজাপতি, পাখি, অন্যান্য প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে। এমন যদি হয় তুমি তোমার ক্ষেতে বা তুমি তোমার জমিতে পরাগায়ন সম্পন্ন হওয়ার জন্য যে ভেক্টর গুলো দরকার সেগুলো রাখো নাই, তাহলে তোমার ফসল কম হতে পারে, কারণ পরাগায়ন সম্পন্ন না হলে তোমার বীজ উৎপন্ন বা ফসল উৎপাদন হবে না। কেমন? ওকে, তাহলে মৌমাছি, প্রজাপতি, পাখি এগুলো আমাদের পরাগায়নে সহযোগিতা করে। নিষিক্তকরণ যে জিনিসটা, সেটা কি? নিষিক্তকরণ হচ্ছে একটা পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন, যার মাধ্যমে তোমার ফল, বীজ এগুলো তৈরি হবে। তো দেখি আসো, পরাগরেণু গর্ভমুণ্ডে পৌঁছানোর পর, অর্থাৎ পরাগরেণু যেটা ছিল পরাগদণ্ডে, অর্থাৎ এটা পুং বা ছেলেদের একটা জিনিস, মানে ছেলে, যদি তোমার ছেলে মেয়ে এভাবে বোঝানোর চেষ্টা করি উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে এই যে ছেলেদের একটা অংশ, সেটা যখন গর্ভমুণ্ডে মেয়েদের একটা অংশ প্রবেশ করবে, পৌঁছানোর পরে এটি অঙ্কুরিত হয়। বুঝছো? অঙ্কুরিত হয় এবং এটি পরাগনালী তৈরি করে। পরাগনালী কেন তৈরি করে? কারণ এই পরাগনালীটা এই জন্যই তৈরি করে যেন সেটা ডিম্বক পর্যন্ত পৌঁছাইতে পারে। এই তো, এটা হচ্ছে পরাগনালী। ওকে, এই জিনিসটা তৈরি করে। এই পরাগনালীটি গর্ভদণ্ড দিয়ে ডিম্বাশয়ে পৌঁছায়। ডিম্বাশয়ের পরাগনালীর মধ্য দিয়ে পুংগ্যামেট ডিম্বাণুর কাছে যায় এবং দুটি একত্রিত হয়ে জাইগোট তৈরি করে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার নিষিক্তকরণ। আচ্ছা, ফল আর বীজ তৈরির কথা যদি বলি, নিষিক্তকরণ হয়ে গেছে। নিষিক্তকরণের পর তোমার ডিম্বাশয় ফলে পরিণত হয়। ডিম্বাশয় ফলে, নিষিক্তকরণের পরে ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়।
আবার বলছি, নিষিক্তকরণের পর ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। কেমন? ওকে, এখন আসো দেখি আমরা একটা ছবি দেখব। এই ছবিটা কি? এটা একটা ফুল, এটা একটা জবা ফুল, যেখানে দেখো বৃত্তাংশ, ফুলের যে এই অংশ এগুলোকে বলে বৃত্তাংশ। কেমন? এই বৃত্তাংশ আর তোমার তাহলে পেটাল কোনগুলো? তোমার এই অংশ হইতেছে পেটাল, এইগুলো কি তোমার পাপড়ি। এগুলো কি পাপড়ি। এই পাপড়িগুলো রঙিন, পাপড়িগুলো কি রঙিন। এই রঙিন পাপড়ি তোমার পরাগায়নে সাহায্য করে। এই রঙিন পাপড়ি তোমার পরাগায়নে সাহায্য করে। কেমন? পরাগায়ন, পরাগায়নে সাহায্য করতেছে। এখন স্ত্রী স্তবকের ক্ষেত্রে যদি দেখো, তোমার এটা হচ্ছে গর্ভমুণ্ড। এটা কি? গর্ভমুণ্ড। আচ্ছা, এটা হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভদণ্ড হচ্ছে এই যে দণ্ডটা, সেটা গর্ভদণ্ড। আর গর্ভাশয় হচ্ছে এটা, গর্ভাশয় হচ্ছে এটা। এই তিনটা জিনিস মিলে হইতে স্ত্রী স্তবক। এখন আসো পুংস্তবকের ক্ষেত্রে একটু দেখি। পুংকেশরে দেখো এখানে পরাগধানী আর এটা হচ্ছে পরাগদণ্ড। পরাগদণ্ড পরাগধানীকে ধরে রেখেছে। পরাগদণ্ড এটা, এটার উপরে পরাগধানী ধরে রেখেছে। তো একটা মৌমাছি যখন এই পরাগধানী এখানে বসতেছে, তারপরে আরেকটা ফুলে উড়ে যে বসতেছে, আরেকটা ফুলে উড়ে যে কোথায় বসতেছে, এই যে গর্ভদণ্ড এখানে বসতেছে, তখন অটোমেটিক মৌমাছির থেকে এই জিনিসটা এখানে আসতেছে। এই জিনিসটা যখন এখানে আসতেছে, তখন এখানে একটা নালীর সৃষ্টি হয়, যেন এই জিনিসটা এই পর্যন্ত পৌঁছাইতে পারে। ঠিক আছে? কোন পর্যন্ত? গর্ভাশয় পর্যন্ত। কারণ গর্ভাশয় পর্যন্ত না পৌঁছাইলে নিষেক হবে না, নিষেক সম্পন্ন না হলে ফল হবে না, ফল না হলে বীজ হবে না। ঠিক আছে? আচ্ছা, সেজন্যই এই প্রক্রিয়া সম্পন্ন হয়। আর এই প্রক্রিয়া সম্পন্ন করা মানে তোমার পরাগায়ন সম্পন্ন করতে হবে, হোক সেটা মৌমাছির মাধ্যমে, হোক সেটা পানির মাধ্যমে, হোক সেটা তোমার বাতাসের মাধ্যমে, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমার পরাগায়ন সম্পন্ন করতে হবে। ক্লিয়ার? ওকে, এটা পুষ্পাক্ষ আর এগুলো পাপড়ি, এগুলো আগে বলছি। আচ্ছা, এগুলো হচ্ছে পুষ্পের বৃন্ত। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখি আমাদের কি আছে। নিম্ন শ্রেণীর, আচ্ছা অযৌন প্রজনন। আচ্ছা, নিম্ন শ্রেণীর উদ্ভিদের কথা যদি বলি, তাহলে রেণু বা স্পোরের মাধ্যমে, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা যৌন প্রজনন এবং অযৌন প্রজনন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে তোমার রেণু ও স্পোরের মাধ্যমে এই প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। যেমন পেনিসিলিনের ক্ষেত্রে যদি দেখো, তাহলে এটা কনিডিওস্পোর তৈরি করে। পেনিসিলিনের ক্ষেত্রে কনিডিওস্পোর তৈরি করে। তোমার মিউকোরের ক্ষেত্রে স্পোর অ্যাঞ্জিওস্পোর তৈরি করে। অ্যাগারিকাসের ক্ষেত্রে ব্যাসিডিওস্পোর, ক্লামাইডোমোনাস এর ক্ষেত্রে জুস্পোর এবং অ্যাকিনিটি এবং অ্যাপ্লানোস্পোর, এবং ফার্ন লাইকোপোডিয়ামের ক্ষেত্রে হোমোস্পোরাস এবং সেলাজিনেলা, এবং শুষ্নি শাকের ক্ষেত্রে হেটারিস্পোরাস। এই ধরনের স্পোর তৈরির মাধ্যমে এগুলো বংশবৃদ্ধি করে থাকে। অঙ্গজ প্রজননের মাধ্যমে স্বাভাবিক, কৃত্রিম, দুই ভাগে বিভক্ত। আচ্ছা, আসলে দেখি মূল দ্বারা। ধরো মিষ্টি আলু, তুমি মিষ্টি আলু মূল লাগাবা, দেখবা আরেকটা নতুন মিষ্টি আলুর গাছ হয়েছে এবং পরবর্তী সিজনে সেখানে অনেকগুলো মিষ্টি আলু ধরেছে। কেমন? তাহলে আমরা দেখলাম যে মূল দ্বারা মিষ্টি আলু থেকে মিষ্টি আলুর গাছ, এবং পরবর্তীতে মিষ্টি আলু হইতেছে ডালিয়া, শতমূলি, কাকরোল, পটল, সবগুলোর ক্ষেত্রে একই। কারণ কি? পটলের ক্ষেত্রে দেখবা পটলের একটা ডগা বা পটলের একটা গাছ বা পটলের একটা চারা, চারা বলতে একটা নির্দিষ্ট অংশ কেটে ওখান থেকে আবার তোমার পটলের গাছ সম্ভব। বুঝতেছ এই জিনিসগুলো? তার মানে মূল দ্বারা, পটলের যে মূল সেটা দ্বারাই তোমার আরেকটা পটল গাছ হওয়া সম্ভব। কাণ্ড, ধরো পেঁয়াজ, শুঁটি, গোল আলু, এগুলো দ্বারা সাধারণত তোমার হয়ে থাকে। আচ্ছা, শাকার কি? শাকার আমি তোমার একটু বলি যে বাঁশ গাছ দেখছো? ধরো এটা একটা বাঁশ গাছ। এই বাঁশ গাছের নিচে দেখবা ছোট্ট একটা আরেকটা ছোট্ট বাঁশ বের হয়, এটাই শাকার। কলা গাছ দেখছো? মনে করো এটা একটা কলা গাছ, এই কলা গাছের নিচে ছোট্ট একটা কলা গাছ বের হয়, এটাকেই বলে কলা শাকার। ঠিক আছে? বাংলা ভাষায় তোমার বাঁশের মুথা বুঝো? এটা হইতেছে তোমার একটা ওয়ার্ড, যারা হইতেছে গ্রামে থাকবা, বাঁশের মুথা, কলার মুথা, এই জিনিসগুলো শুনলেও শুনে থাকতে পারো। ঠিক আছে? এই জিনিসটাই তোমার মূলত শাকার, যেটা হচ্ছে বইয়ের ভাষায় যাকে বলা হয় শাকার। তাহলে এই শাকার কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, এগুলোর শাকার থাকে। যেমন এটা যদি একটা বাঁশ গাছ ধরি, এই যে একটা বাঁশ গাছ ধরি, তো এইখানে ধরো আরেকটা যে বাঁশ জন্মাইলো,
একটা যে বাঁশ জন্মাইতেছে, এইটাই হইতেছে আমাদের, এই জিনিসগুলো হইতেছে শাখা। এটা যদি একটা কলা গাছ চিন্তা করি, তাহলে এখান থেকে যে জিনিসগুলো তৈরি হইতেছে ছোট 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 একটা গাছ, কলার আর একটা গাছ, এই জিনিসটা হচ্ছে যে শাখার, ঠিক আছে। তো এই শাখারের মাধ্যমে তোমার বংশবৃদ্ধি হয়ে থাকতে পারে। পাতার মাধ্যমে হয়, যেমন পাতার মাধ্যমে হয় মানে, পাতার মাধ্যমে হয় মানে কি, পাতার মাধ্যমে হয় মানে তোমার পাথরকুচিতে দেখো, একটা জায়গায় যদি পাতা ফেলো, একটা জায়গায় যদি পাতা ফেলো, তাহলে দেখবা, তাহলে আমরা বুঝতে পারলাম যে পাতার মাধ্যমে কিভাবে হয়। পাতার মাধ্যমে হচ্ছে, তা পাথরকুচির ক্ষেত্রে যদি দেখো, তাহলে পাথরকুচির যদি একটা পাতা আমরা রোপণ করি বা ফেলে দেই, তো এখান থেকে আবার তোমার গাছ তৈরি হইতেছে। তো এই জিনিসগুলো অর্থাৎ পাতার মাধ্যমে নতুন একটা গাছ সৃষ্টি হইতেছে। বুলবিল চুপড়ি আলুর ক্ষেত্রে, অর্ধবায়বীয় কাণ্ড কচুর ক্ষেত্রে মুকুল দ্বারা ইস্ট এবং পর্ণকাণ্ড দ্বারা ফণি মনসার কি হয়ে থাকে, অযৌন প্রজনন সম্পন্ন হয়ে থাকে। কেমন? উদ্ভিদের অযৌন প্রজনন প্রধানত অঙ্গজ জনন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তো আসো দেখি জিনিসটা আসলে কি। এই পদ্ধতিতে উদ্ভিদের কোনো অঙ্গ, যেমন মূল, কাণ্ড, পাতা, নতুন পূর্ণাঙ্গ উদ্ভিদের সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় কোনো যৌন কোষ বা গ্যামেটের প্রয়োজন হয় না। তো তোমার যদি যৌন প্রজনন হইতো, সেখানে গ্যামেটের প্রয়োজন হইতো, স্ত্রী স্তবকের প্রয়োজন হইতো, পুংস্তবকের প্রয়োজন হইতো। কিন্তু তোমার যখন অযৌন প্রজনন সংঘটিত হইতেছে, সেখানে কিন্তু এই রিলেটেড কিছু প্রয়োজন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই জিনিসগুলো সাধারণত মূল কাণ্ড পাতার মাধ্যমে হয়ে থাকে। কেমন? ওকে। অঙ্গজ প্রজনন দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ প্রজনন, একটা কৃত্রিম অঙ্গজ প্রজনন। আসলে দেখি প্রাকৃতিক অঙ্গজ প্রজনন কি। এই পদ্ধতিতে প্রকৃতিগতভাবে উদ্ভিদের কোনো অঙ্গ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়। যেমন ভূনিম্নস্থ কাণ্ড, যেমন আলু, যাদের বাসা গ্রামে, তারা দেখবা যে আলু লাগায় না। এই আলু দেখবা একটা আলুকে চারটা ভাগে ভাগ করে ওই ছোট ছোট ভাগগুলো মাটির নিচে রোপণ করে। তো কিছুদিন পরে, এক সপ্তাহ পর দেখা যায় ওই আলু থেকে ছোট একটা তোমার কি বের হয়, কুশি বের হয়। তো ওই কুশিটা আস্তে আস্তে বড় হয়, দিয়ে আলুর গাছ হয়, ঠিক আছে। তারপর সেটা 3-4-5 মাস পরে, 3 মাস পরে সেটা আলু, অনেকগুলো আলু দেয়, ঠিক আছে, ওই গাছটা। এখন এই যে উপায়ে আমাদের হইলো, সেটা হইতেছে প্রাকৃতিক অঙ্গজ জনন। এটা কি? প্রাকৃতিক অঙ্গজ জনন। ধরো টিউবার রাইজম বাল্ব থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। এগুলো হইতেছে সব প্রাকৃতিক অঙ্গজনন। মূলের মাধ্যমে বলছি ডালিয়া, শতমূলী এগুলো। আর পাতার মাধ্যমে বলতেছি যে তোমার পাথরকুচি, পাতার মাধ্যমে হচ্ছে পাথরকুচি, এটার প্রাকৃতিক অঙ্গজনন সম্পন্ন হয়ে থাকে। আর কৃত্রিম অঙ্গজনন কি? যেটা মানুষের হস্তক্ষেপের মাধ্যমে উন্নত জাত সৃষ্টির উদ্দেশ্যে করা হয়। ধরো তোমার একটা পেয়ারা গাছ আছে, অথবা তোমার একটা লেবু গাছ আছে। এখন এই গাছে যেই লেবু হয় বা যে পেয়ারা হয়, তাতে তুমি সন্তুষ্ট না। তোমার বান্ধবীর একটা গাছ আছে, সেখানে প্রচুর লেবু ধরে। আবার তোমার বান্ধবীর যে গাছটাতে পেয়ারা ধরে, সেই পেয়ারাগুলো বড় বড় হয়, আর তোমার পেয়ারা ছোট ছোট হয়। তোমার বান্ধবীর যে পেয়ারা, সেখানে পোকা সংক্রমিত হয় না, সেখানে পোকা দ্বারা সংক্রমিত হয় না, কিন্তু তোমার পেয়ারাতে আবার পোকা লেগে যায়। এখন তুমি চাচ্ছ তোমার যে বান্ধবীর কি হইল, গাছ ছিল বা উন্নত জাতের যে গাছ, সেটা তোমার লাগবে। তাহলে তুমি কি করবা? কলম। কি কলম করবা? এটাই হইতেছে আমাদের কৃত্রিম অঙ্গজ জনন। সেখানে কি করবা? ধরো তার গাছে গিয়ে তার তার কাছে যাবা এবং অনুমতি নিবা যে আমি তোমার কাছে, এই তোমার গাছে কলম করতে চাই। কলম করা মানে, এইটা যদি পেয়ারার গাছ হয়, ধরো একটা ডাল আছে, এই ডালটার প্রথমে আমি কি করব, হালকা একটু পরিমাণ কি করব, এই যে বাকল বা ছাল বা উপরের অংশ, সেটা তুলে নেব। তুলে নেওয়ার পরে আমরা সেখানে মাটি এবং বিভিন্ন যে পদার্থগুলো দরকার, শুধুমাত্র মাটি দিয়েও সম্ভব, এবং অনেক সময় টিস্যু দিয়েও সম্ভব। টিস্যু দেওয়া হয়, তারপর সেটা পলি দিয়ে জোড়ে দেওয়া হয়, যেন সেখানে ভিতরে বায়ু প্রবেশ না করতে পারে, জিনিসটা যেন শুকায় না যায়। তো কয়েকদিন পরে যখন এভাবে রাখা হয়, প্রথমে একটু মাটি, কাদা মাটি দেওয়া হয়, তারপরে তোমার পলি দিয়ে পেঁচায় দেওয়া হয়। তারপরে কিছুদিন পরে দেখা হয় যে ওই যে পেয়ারার ডালটা আমরা পেঁচায় দিয়েছিলাম, ওইখান থেকে শেকড় বের হয়েছে, এবং এই ডালটা যদি আমরা এখন কেটে অন্য জায়গায় রোপণ করি, তাহলে নতুন একটা পেয়ারা গাছ বা নতুন একটা লেবু গাছ পাওয়া সম্ভব। এই জিনিসটাই হচ্ছে কলম। কেমন? আচ্ছা, এটাই হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। ধরো শাখা কলম, গোলাপ, জবা, লেবু এগুলোর শাখা কলম করা যায়। কাণ্ডের অংশ কেটে মাটিতে রোপণ করি। আমি যদি কাণ্ডে একটা অংশ কেটে মাটিতে ডিরেক্ট রোপণ করি, তাহলেও এটা হচ্ছে শাখা কলম। গুটি কলম কি? এটি এমন একটি পদ্ধতি যেখান থেকে একটি উদ্ভিদের কাণ্ডের অংশ অন্য একটি একই প্রজাতির উদ্ভিদের মূলের সাথে জুড়ে দেওয়া হয়। বললাম না যে ওইখান থেকে নিয়ে তোমার করে
আবার যদি এমন হয় যে ওই পেয়ারা গাছের সাথে আরেকটা পেয়ারা গাছের অংশ, মানে তোমার যে অনুন্নত পেয়ারা গাছের সাথে আরেকটি উন্নত গাছের পেয়ারা গাছের অংশ যোগ করে একসাথে দিলা, তখন সেটা বলে তোমার গুটি কলম। কেমন? আর দাবা কলম, এই পদ্ধতিতে গাছের ডালকে মাটিতে বাঁকিয়ে দেওয়া হয়, মাটিতে বাঁকিয়ে দেওয়া হয় যেন ওই ডাল, বাঁকানো ডাল থেকে শেকড় তৈরি হয় এবং পরবর্তীতে এটা কেটে নিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমার কলম। অপুংজনি কি? অপুংজনি হলো প্রজননের একটি বিশেষ প্রক্রিয়া যেখানে একটি গ্যামেট বা শুক্রাণু কোনো পুরুষ গ্যামেট বা শুক্রাণু নিষেক ছাড়াই সম্পন্ন হয়। আমরা সাধারণত জানি যে নিষেক ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য পুরুষ গ্যামেট এবং স্ত্রী গ্যামেট প্রয়োজন, কিন্তু বিষয়টা যদি এমন হয় কোনো তোমার স্ত্রী গ্যামেট পুরুষ গ্যামেট ছাড়াই নিষিক্ত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের অপুংজনি। ঠিক আছে, এখানে তোমার বৈচিত্র্য খুব একটা দেখা যায় না। এক্ষেত্রে কি করা হয়, এই প্রক্রিয়ায় জন্ম নেওয়া সব জীবই স্ত্রী হয়, কারণ এখানে পুরুষের কোনো হস্তক্ষেপ নাই, কারণ তাদের মায়ের কেবলই জিন থাকে। এটি অযৌন প্রজননের একটি রূপ এবং প্রাণী জগতে এটি বেশ কিছু প্রজাতিতে দেখা যায়, যেমন মৌমাছি, পিঁপড়া, কিছু প্রজাতির টিকটিকি, মাছ, এমনকি কিছু পাখির মধ্যেও অপুংজনি দেখা যায়। তাহলে অপুংজনি কি? আচ্ছা, অপুংজনি হচ্ছে যেখানে পুরুষের হস্তক্ষেপ নাই, অর্থাৎ তোমার একটা ডিম্বাণু নিষিক্ত হইতে তোমার শুক্রাণুর প্রয়োজন হচ্ছে না, সেটাই তোমার অপুংজনি। ঠিক আছে, অপুংজনি। অপুংজনি দুই প্রকার, একটা হচ্ছে স্বাভাবিক অপুংজনি, একটা কৃত্রিম অপুংজনি। এই এটি কিছু প্রজাতির জীবের নিয়মিত প্রজনন পদ্ধতি, যেটা হচ্ছে মৌমাছির ক্ষেত্রে অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি, নিষিক্ত ডিম্বাণু থেকে স্ত্রী মৌমাছি জন্ম নেয়। ঠিক আছে, এটা স্বাভাবিক। আবার কিছু হচ্ছে কৃত্রিম ভাবে করা হয়, গবেষণা করে, তাই এটা হচ্ছে কৃত্রিম। আচ্ছা, এখানে একটা জিনিস যে অপুংজনি দীর্ঘমেয়াদী প্রজাতির টিকে থাকার জন্য ঝুঁকি, কারণ এখানে কোনো বৈচিত্র্য সৃষ্টি হয় না, জেনেটিক্যালি কোনো বৈচিত্র্য সৃষ্টি হয় না, বৈচিত্র্য কমে যায়, জেনেটিক বৈচিত্র্য, সেজন্য এটা ঝুঁকি আছে। ঠিক আছে, বিলুপ্ত হয়ে যেতে পারে। আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন, এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা জানবো। উদ্ভিদের বংশ বিস্তারের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ হচ্ছে ফুল। উদ্ভিদের বংশ বিস্তারের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ কোনটি? ফুল। কারণ ফুল হইতেছে এমন একটা জিনিস বা এমন একটা অঙ্গ যেটা তোমার পরাগায়নে সাহায্য করে এবং এটি বিভিন্ন রং ধারণ করে জিনিসকে আকৃষ্ট করে তোলে এবং মানুষের কাছে এটি সুদর্শন করে তোলে। আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন উগেমাস ধরনের। উগেমাস কি আর একটু বলি। উগেমাস হচ্ছে যেখানে বড় তোমার হইতেছে, এটা বড় কি ডিম্বাণু, বড় ডিম্বাণু, এবং এটা হচ্ছে নিশ্চল। এটা কি? নিশ্চল। আর এটা হচ্ছে তোমার সচল। এটা কি? সচল এবং ছোট শুক্রাণু। তো যে প্রক্রিয়ায় ছোট শুক্রাণু বড়, আবার বলছি, যে প্রক্রিয়ায় সচল ছোট শুক্রাণু নিশ্চল বড় ডিম্বাণুকে নিষিক্ত করে, সেটাই হচ্ছে উগেমাস। তাহলে আবৃতবীজী ক্ষেত্রে আমরা যৌন প্রজনন দেখি উগেমাস ধরনের, কারণ এখানে ছোট্ট তোমার শুক্রাণু এবং অবশ্যই সেটি সচল হবে, যেটি একটা কি অচল বা হচ্ছে যে সচল না এমন একটা কি তোমার ডিম্বাণুকে, বড় ডিম্বাণুকে নিষিক্ত করে। ফুলের স্তবক কয়টি? 4টি, এটা আমরা পড়েছি। তারপরে পুংদণ্ড প্লাস পরাগধানী, এটা হচ্ছে পুংজননের স্তবক। পুংদণ্ড, এই যে আর যেখানে থাকে পরাগধানী, এগুলো সব মিলে যেটা গঠিত হয় সেটি হচ্ছে পুংজননের স্তবক। কেমন? ওকে। পরিণত পরাগধানীর কয় কোণা বিশিষ্ট হয়? 4 কোণা বিশিষ্ট এটা হয়ে থাকে। আচ্ছা, আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজননের আর টপিক আছে। আর্কিস্পোরিয়াল কোষ পুংস্তবকের কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে পরাগধানীতে পাওয়া যায়। আর্কিস্পোরিয়াল কোষ থেকে পরিধির দিকে কি তৈরি হয়? দেয়াল কোষের তৈরি হয়। আর্কিস্পোরিয়াল কোষ থেকে কেন্দ্রের দিকে কি তৈরি হয়? প্রাথমিক জনন কোষ তৈরি হয়। দেয়াল কোষ থেকে কত স্তর বিশিষ্ট প্রাচীর? 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীরের সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো তুমি পড়ে নিবা, এই জিনিসগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, জনন মাতৃকোষে কোন কোষে বিভাজিত হয়? মিওসিস। জনন মাতৃকোষ তোমার যদি দেহকোষের হিসাব হইতো, তাহলে এটা হইতো মাইটোসিস। এটা কি হইতো? মাইটোসিস। যেহেতু এটা জনন কোষের হিসাব, সেজন্য এটা হইতেছে মিওসিস। এটা কি? মিওসিস। এই মিওসিস প্রক্রিয়ায় 1 থেকে 4টি কোষের সৃষ্টি হয়, আর মাইটোসিস প্রক্রিয়ায়
এক থেকে দুইটি কোষের সৃষ্টি হয়, ঠিক আছে। তোমার মাইটোসিস ঘটে দেহকোষে, মিওসিস ঘটে জনন কোষে। তোমার মাইটোসিসে ইয়ার যে সংখ্যা, নিউক্লিয়াসে ক্রোমোজোমের যে সংখ্যা সেটা সমান থাকে, কিন্তু মিওসিসে অর্ধেক হয়ে যায়। কেমন? ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখছি। কোনটা? ওভিউল, পেটাল, সেপাল, এটা পেডিকল, ওভারি, স্টাইল, স্টিল, এই জিনিসগুলো আমরা দেখছি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখানেও কিছু জিনিস আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। পরাগরেণুর কতগুলো জাম্পোর থাকতে পারে? একটি পরাগরেণুতে 20টি জাম্পোর থাকতে পারে। পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি? পরাগরেণু। খুবই ইম্পর্টেন্ট, 7 স্টার। 7 স্টার। পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি? পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে আমাদের তোমার পরাগরেণু, কারণ পরাগরেণুই হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, এবং পরাগরেণুর দ্বারা তোমার যৌন জনন সংঘটিত হয়, ঠিক আছে। পরাগরেণুর বড় নিউক্লিয়াসটির নাম কি? নালিকা নিউক্লিয়াস। যেটা বড় নিউক্লিয়াস সেটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। পরাগরেণুর ছোট নিউক্লিয়াসটির নাম জনন নিউক্লিয়াস। তাহলে বড়টার নাম নালিকা। পরাগরেণুর যে বড় নিউক্লিয়াসটা সেটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর পরাগরেণুর যে ছোট নিউক্লিয়াসটা সেটার নাম হচ্ছে আমাদের জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি পুং গ্যামেট তৈরি করে? মাইটোসিস প্রক্রিয়ায়। আচ্ছা, পুং গ্যামেটোফাইট দিয়ে কি তৈরি করা হয়? পরাগরেণু, পরাগনালিকা, জনন নিউক্লিয়াস এবং নালিকানালী সবই তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, ডিম ফুটে কেন? ডিম ফুটে কি হয়? আচ্ছা, আসো দেখি কি হয়। নিউসেলাসের অনাবৃত অংশকে কি বলে? মাইক্রোপাইল। আচ্ছা, স্ত্রী স্তবকের কোথায় আর্কিস্পোরিয়াল কোষ পাওয়া যায়? এটা হচ্ছে ডিম্বক রন্ধ্রের কাছে নিউসেলাস টিস্যুতে। আর্কিস্পোরিয়াল কোষ থেকে দেয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষ ছাড়া অন্য কি হতে পারে? স্ত্রীরেণু এবং ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ কি প্রক্রিয়ায় বিভাজিত হয়? মিওসিস প্রক্রিয়ায়। মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আরেকটা দেখো, এখানে দেখছি স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি? স্ত্রীরেণু। ভ্রূণথলির গঠন প্রধানত কয় প্রকার? 3 প্রকার। মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক। আচ্ছা, মনোস্পোরিক প্রক্রিয়ায় শতকরা কত ভাগ উদ্ভিদ ভ্রূণথলি গঠন করে? 75 ভাগ। তো এই যে জিনিসগুলো আছে সেগুলো পড়তে হবে। ক্লিয়ার? ওকে, এখন আসলে ডিম্বকের গঠন দেখি আমরা। ডিম্বকের এখানে দেখছি আমরা পরাগরেণু যখন এসে পড়ে তখন এই গর্ভমুণ্ড এই পরাগরেণু থেকে একটা নালী বের করে আনে। এই নালীটাই পরবর্তীতে তোমার এখানে যে ডিম্বক আছে, গর্ভাশয় আছে, এবং গর্ভাশয়ের মধ্যে ডিম্বক আছে এবং আছে, এটা আছে, এখানে এসে নিষেক প্রক্রিয়া সংঘটিত হয় এবং জাইগোট তৈরি করে, ঠিক আছে। এই যে পুং গ্যামেট এখানেই জাইগোট তৈরি করতেছে। এখানে ডিম্বক নাড়ি, ডিম্বক নাভি, নিউসেলাস, ডিম্বক ত্বক, ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল এবং ভ্রূণথলি থাকে। ক্লিয়ার? ওকে, এখন ঊর্ধ্বমুখী ডিম্বক মানে বুঝাই এই ডিম্বকটা যদি উপরমুখী হয়ে থাকে তাহলে সেটা ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বে পাগল, এটা দ্বারা আমরা মনে রাখবো। এই পাগল দ্বারা কি মনে রাখবো? যে গোলমরিচ, পানি, পান, এই পানি, পান, গোলমরিচ এগুলোর ঊর্ধ্বমুখী ডিম্বক থাকে, ঠিক আছে, উপর দিকে মুখ করে। এখন অধোমুখী মানে নিচ দিকে মুখ করে, পার্শ্বমুখী মানে পাশের দিকে মুখ করে, বক্রমুখী মানে অন্যদিকে মুখ করে, ঠিক আছে। তাহলে অধোমুখী হচ্ছে শিম, রেড়ি, ছোলা, এটা হচ্ছে অধোমুখী ডিম্বকের উদাহরণ। পার্শ্বমুখী ডিম্বাবকের উদাহরণ হচ্ছে খুদিপানা, পপি, এটা হচ্ছে পার্শ্বমুখী ডিম্বাবকের উদাহরণ। আর বক্রমুখী ডিম্বকের উদাহরণ হচ্ছে সরিষা, কালকাসুন্দা। সরিষা, কালকাসুন্দা এটা হচ্ছে বক্রমুখী ডিম্বকের উদাহরণ। কেমন? ওকে, এখন এই জিনিসগুলো তো আমরা দেখলাম। পরাগরেণু, ওকে, এগুলো আমরা পড়বো যে প্রোগ্যামি কোন ধরনের উদ্ভিদ হয়? আমজাম। ক্যালাজোগ্যামি হয় ঝাউ, আর মেসোগ্যামি হয় লাউ, কুমড়াতে। ওকে, ভ্রূণের পরিস্ফুটন। আচ্ছা, এখন এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ 7 স্টার টপিক, যেটা কোথায় তোমরা ভুল হতে পারে, যে গর্ভাশয় তোমার হয় ফল, ডিম্বাণু হয় ভ্রূণ, ডিম্বক হয় বীজ, এক্সাইন, টেস্টা, ইনটাইন, টেগমেন্ট, এই জিনিসগুলো সাধারণত হয়ে থাকে গর্ভাশয়। দেখো এই যে দেখতে পাচ্ছ গর্ভাশয় ফল, গর্ভাশয় ফল, ডিম্বক, বীজ এগুলো হয়ে থাকে। তো এই যে জিনিসগুলো গর্ভাশয় ফল হইতেছে, ডিম্বাণু ভ্রূণ হইতেছে, ডিম্বক বীজ হইতেছে, এবং এক্সাইন, টেস্টা, ইনটাইন, টেগমেন্ট, এই জিনিসগুলো যেন ভুল না হয়, খুব সাবধান। কেমন? ওকে, এগুলো আমরা শাখা কলম সম্পর্কে পড়লাম, কিভাবে কলম করতে হয় সেগুলো দেখলাম, ঠিক আছে না? ওকে, পার্থেনোকর্পি হচ্ছে এমন একটা প্রক্রিয়া মানে নিষেক ছাড়াই
ডিম্বাণু, নিষেক ছাড়াই ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমাদের পার্থেনোকর্পী। এই পার্থেনোকর্পী প্রক্রিয়ায় হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপন্ন করা হয়। ধরো আমরা অনেক লেবু খাইছি না, আবার যদি এমন হইতো যে তরমুজ যেটা খাই সেটাতে যদি বীজ না থাকতো, তরমুজটা কত সুন্দর হইতো না। এই জিনিসগুলোই তোমার কমলা লেবু হোক বা তরমুজ হোক বা লেবু হোক, এই জিনিসগুলোতে এগুলো প্রয়োগ করা হয় পার্থেনোকর্পী, যেন হরমোন প্রয়োগ করে বীজহীন তোমার ফল তৈরি করতে এই পার্থেনোকর্পী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হ্যাপ্লয়েড পার্থেনোকর্পী, হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে সম্পন্ন হলে, আচ্ছা ডিপ্লয়েড পার্থেনোকর্পী যদি ডিপ্লয়েড ডিম্বাণু থেকে সম্পন্ন হয় তাহলে ডিপ্লয়েড, যদি হ্যাপ্লয়েড থেকে সম্পন্ন হয়ে থাকে তাহলে হ্যাপ্লয়েড। অ্যান্ড্রোজেনেসিস, নিষেক ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া। নিষেক ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। নিষেক ছাড়া ভ্রূণ, অ্যাগোমোস্পার্মি। আচ্ছা, এগুলো হইতেছে, এগুলো একটু পড়ে নিবা। এরই মধ্য দিয়ে আমাদের তোমার এগুলো শেষ হচ্ছে। এবং ইমাস্কুলেশনকে আমি একটু বলি। তোমার এই যৌন যৌন অযৌন যৌনের পার্থক্যটা একটু পড়বা। এবং সংকরায়ন কৌশল হইতেছে, সংকরায়ন কৌশল হইতেছে প্যারেন্টাল নির্বাচন, তারপরে প্যারেন্ট উদ্ভিদের কৃত্রিম স্বপরাগায়ন, ইমাস্কুলেশন, ব্যাগিং, ক্রসিং, লেভেলিং, বীজ সংগ্রহ, বীজ ব্যাপন। তো এখান থেকে ইমাস্কুলেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখান থেকে তোমার যেই পুং স্তবক আছে সেখান থেকে পুংরেণুগুলো যেগুলো আছে সেগুলো সরায় নেওয়া হয়, পুংরেণু সরায় নেওয়া হয়, যেন সেই পুংরেণু নিজের পুংরেণু যেন নিজের যে ফুলের ওই ফুলটারই যে গর্ভাশয় আছে তাকেই যেন কি করে নিষেক করে, সেখানে যেন নিষেক করতে না পারে। ঠিক আছে। আবার যদি মানুষের ক্ষেত্রে বলো তাহলে অন্ডকোষ, অন্ডকোষ আলাদা করে ফেলা হয়। ঠিক আছে, অনেক পুরুষের ক্ষেত্রে এটা ধর্মীয় একটা শাস্তি, অনেক আগে এটা দেওয়া হইতো। এই যে জিনিস সেটা বলা হয় ইমাস্কুলেশন। ঠিক আছে, ওকে। যেন আমাদের উদ্দেশ্য হচ্ছে ইমাস্কুলেশন এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা এটা ইনশিওর করব যে ওই ফুলটাতে যেন ওই ফুলটার পরাগরেণু দ্বারা ওই ফুলটা কি না হয়, নিষিক্ত না হয়। অন্য ফুল দ্বারা আমরা সেটাকে নিষিক্ত করব, অন্য ফুলের পরাগরেণু দ্বারা আমরা সেই ফুলটাকে নিষিক্ত করব, যেন সেখানে বৈচিত্র্যের সৃষ্টি হয়। কেমন, এটাই আমাদের তোমার উদ্দেশ্য। ওকে, তাহলে আসো আমরা এখন কিছু এমসিকিউ সলভ করি। আমরা 10 নম্বর অধ্যায় পড়ে ফেলেছি, আমরা এখন 10 নম্বর অধ্যায়ের কিছু এমসিকিউ সলভ করব। কেমন, তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো বিগত সালে এসেছে বিভিন্ন পরীক্ষায় সেগুলো সম্পর্কে। নিচে কোনটি কুড়ি সৃষ্টি করে? এটা হচ্ছে রোজ। তোমার রোজ বা গোলাপ এটা তোমার কুড়ি সৃষ্টি করে, এবং কুড়ি সৃষ্টি করার পরে আবার এটি প্রফুল্ল হয় বা এটা ফুটে ওঠে। ঠিক আছে, তাহলে এটি কুড়ি সৃষ্টি করে। রোজ তোমার শ্যাওলাগুলোর অযৌন প্রজনন কোনটি? এটি স্পোর তৈরি করে। ঊর্ধ্বমুখী ডিম্বক, ঊর্ধ্বে বলছি না, পাগল, পাগলের প্রথমটা ছিল কি? পান। তাহলে এটার দ্বারা আমরা বুঝলাম ঊর্ধ্বে ডিম্বক মানে পান। ওকে, বাণিজ্যিকভাবে উদ্ভিদ প্রজননের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে কৃত্রিম প্রজনন। বাহ্যিকভাবে উদ্ভিদ প্রজননের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে আমাদের কৃত্রিম প্রজনন। পরাগরেণু ইন্টেস্টাইন স্তর বৃদ্ধি পেয়ে নলাকার পথে হয়ে আসে জনন রন্ধ্রে, জনন রন্ধ্রে হয়ে আসে। নিম্নের কোনটি স্ত্রী গ্যামেটোফাইটের অংশ নয়? সেটা হচ্ছে পরাগনালিকা। নিম্নের কোনটি স্ত্রী গ্যামেটোফাইটের অংশ নয়? এটা হচ্ছে পরাগনালিকা। তারপরে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। খুবই গুরুত্বপূর্ণ, 7 স্টার, 7 নম্বর কোশ্চেন, 7 স্টার, যে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। জোড় কলমে যে গাছের অংশ জোড় দেওয়া হয় তাকে বলে সায়ন। জোড় কলমে যে গাছের অংশ, ধরো তোমার একটা গাছ আছে, যেই গাছটাতে উন্নত বৈশিষ্ট্য আছে, তুমি চাচ্ছ ওই গাছ উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন একটা যেন চারা তৈরি হয়, তো এই যে সায়ন করতেছো, তোমার অনুন্নতের সাথে উন্নতের যে জোড়া দিচ্ছ, ঠিক আছে, এই জিনিসটা হইতেছে তোমার সায়ন বলে। কেমন, ওকে। আচ্ছা, গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে? 3টি কোষ থাকে। তারপরে পরাগ রেণুর আবরণ কয়টি ত্বক থাকে? 2টি ত্বক থাকে। বাংলাদেশে কৃষি গবেষণা কার সহযোগিতা নিয়ে? উপসি। উপসি মানে, উপসি মানে হচ্ছে উচ্চ ফলনশীল, উচ্চ ফলনশীল গম। ঠিক আছে, উফসি, এই তিনটার শব্দ সমন্বয়ে উফসি গঠিত হয়। আর এই উফসি গম উদ্ভাবন করেন CIMMIT প্রতিষ্ঠান। ওকে,
জোড়া কলমে যে গাছের অংশ দেওয়া হয় তাকে বলা হয় সায়ন। গর্ভযন্ত্র কয়টি? এটা হচ্ছে 3টি। ওকে, তো এর মাধ্যমে আমাদের 10 নাম্বার যে চ্যাপ্টার ছিল সেটা শেষ হলো। এখন আমরা যে অধ্যায় সম্পর্কে পড়বো সেটা হচ্ছে 8 নাম্বার অধ্যায়। অধ্যায়টি হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র। এই টিস্যু কাকে বলে? ধরো অনেকগুলো কোষ মিলে যখন একটা একগুচ্ছ কোষ তৈরি করবে এবং এই একগুচ্ছ কোষ যদি একই ধরনের কাজ সম্পাদন করে একত্রিত হয়ে, তখন তাকে টিস্যু বলে, বুঝছো? এখন আমরা আসো দেখি এ সম্পর্কে একটু বিস্তারিত পড়ি। এখানে অনেক জিনিস সম্পর্কে আলোচনা হবে, জাইলেম ফ্লুয়েম কোনটা, কি টিস্যু, কি কাজ করে, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো চলো শুরু করি। টিস্যু, টিস্যু কি? একই উৎস হতে সৃষ্টি হবে, একই উৎস হতে সৃষ্টি হবে এবং একই ধরনের কাজ সম্পাদন করবে, সহধর্মী হবে এবং অবিচ্ছিন্ন কোষগুচ্ছ। একই উৎস হতে সৃষ্টি হবে, একই ধরনের কাজ সম্পন্ন করবে এবং কি করবে, তোমার সমধর্মী হবে, অবিচ্ছিন্ন হবে, তাহলে তাকে টিস্যু বলবে। এখন টিস্যু, ভাজক টিস্যু আছে, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু মানে যেই সকল টিস্যু তোমার বিভাজিত হবে সেগুলো ভাজক টিস্যু, আর যেগুলো বিভাজিত হবে না সেগুলো স্থায়ী টিস্যু। উদ্ভিদের সব টিস্যু কিন্তু মানে সব কোষ কিন্তু বিভাজিত হয় না, তো যেগুলো বিভাজিত হয় না সেগুলো স্থায়ী, আর যেগুলো বিভাজিত হয় সেগুলো ভাজক টিস্যু। এখন কোথায় পাওয়া যায়? কাণ্ড, শীর্ষের কচি পাতায়, পুষ্প, এগুলোতে তোমার ভাজক টিস্যু পাওয়া যায়। কারণ কি? কারণ সেগুলো বিভাজিত হবে। ধরো এই একটা গাছ, এই গাছের যে কাণ্ড সেখানে বা পাতা, সেগুলো কিন্তু বিভাজিত হবে, ঠিক আছে? তো সেখানে আমরা ভাজক টিস্যু পাচ্ছি। তো কিন্তু যেটা মূলে অনেক সময় দেখা যায় যে কিছু টিস্যু থাকে যেগুলো আর বিভাজিত হয় না, বুঝছো? এই টিস্যুগুলো হচ্ছে তোমার স্থায়ী টিস্যু। কেমন? তো এখান থেকে যেটা আমরা দেখবো যে কোষ জীবিত, সমাবেশী, ছোট, বিভাজন ক্ষমতা সম্পন্ন আকারে, আয়তাকার, ডিম্বাকার, ষড়ভুজ, অনেক আকৃতি হতে পারে, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। সেলুলোজ নির্মিত, সেটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা আসবে সেটা হচ্ছে ভাজক টিস্যুর যে কোষ প্রাচীর সেটা হচ্ছে সেলুলোজ নির্মিত। আর নিউক্লিয়াস থাকবে বড় এবং কোষ গহ্বর থাকবে না, ঠিক আছে? কারণ কি? কারণ ভাজক টিস্যুকে ভাগ হইতে হবে। তোমার এটা যদি স্থায়ী টিস্যু হতো তাহলে কিন্তু কোষ গহ্বর থাকতো, যেহেতু ভাজক টিস্যু বিভাজিত হবে সেহেতু কোষ গহ্বর থাকবে না। আর নিউক্লিয়াস বড় হবে কারণ অনেকগুলো সংকেত আবার পাঠাইতে হবে যে এখন তোমার বিভাজন করো, এখন কইরো না, এই ধরনের ব্যাপার স্যাপার, ঠিক আছে? আর বিপাকীয় হার বেশি থাকবে। ওকে, এইগুলো গেল। ভাজক টিস্যুর কাজ। শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। উদ্ভিদ মানে শীর্ষে যেগুলো আছে, এই ভাজক টিস্যুর তোমার বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দৈর্ঘ্যে বৃদ্ধি পায় শীর্ষস্থ ভাজক টিস্যুর মাধ্যমে। আর পার্শ্বীয়ের মাধ্যমে তোমার ব্যাসে বৃদ্ধি পায়। আমি যদি পাশে বৃদ্ধি পাই তাহলে আমি বেশি মোটা হইতেছি, আর যদি আমি উপরের দিকে লম্বা হই তাহলে আমি লম্বা হইতেছি, ঠিক আছে? এই জিনিসটা, এই কনসেপ্টটা হইতেছে তোমার এখান থেকে আসতেছে। ভাজক টিস্যু হইতেছে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। প্রথমে একটা জিনিস, ভাজক বা বিভাজিত হওয়ার পরে সেই জিনিসটা যখন স্থায়ী হবে তখন সেটা স্থায়ী টিস্যু হয়ে যায়। ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে ক্ষত স্থান পূরণ হয়। ধরো একটা উদ্ভিদ তুমি কেটে ফেলেছো, বা ওই উদ্ভিদ তোমার কি করেছে, আবার কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতটা পূরণ করেছে। এই যে ক্ষতটা পূরণ করলো, এটা কার মাধ্যমে? ভাজক টিস্যুর মাধ্যমে করে থাকে। তো ভাজক টিস্যুর প্রকারভেদ বিভিন্ন অনুসারে বিভিন্ন রকম। অবস্থান অনুসারে ধরো প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। অবস্থান অনুসারে শীর্ষক, ইন্টারক্যালেটেড বা নিবেশিত, পার্শ্বীয়। যদি শীর্ষক ভাজক টিস্যুর বৃদ্ধি হয় তাহলে উদ্ভিদ দৈর্ঘ্যে এটাতে হইতেছে প্রস্থে বৃদ্ধি পায়। কেমন? তারপরে কোষ বিভাজন অনুসারে মাস, প্লেট, রিব। ভাজক টিস্যু কাজের অবস্থানে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম, এই 3 ধরনের হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, তো এখন উৎপত্তি অনুসারে যদি কথা বলো, প্রারম্ভিক, তো কাণ্ডমূলের অগ্রভাগের শীর্ষ দেশে যেটা থাকে সেটা প্রারম্ভিক। প্রাইমারি হচ্ছে তোমার টিস্যু হতে এদের উৎপত্তি, প্রারম্ভিক ভাজক টিস্যু হতে এদের উৎপত্তি, এর জন্য এর নাম প্রাইমারি। আর সেকেন্ডারি হচ্ছে স্থায়ী টিস্যু এদের সৃষ্টি, এর জন্য এটা সেকেন্ডারি। কেমন? এইসব জিনিসগুলো দেখানো আছে। আচ্ছা, এটা গেল, এগুলো একটু রিডিং পড়ে নিবা। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাস। দেখো, মাস হচ্ছে সবতলে বিভাজিত হয়। প্লেট 2 তলে, আর রিব হচ্ছে 1 তলে। মানে মাস সবতলে মানে 3 তলে বিভাজিত হয়ে যাচ্ছে মাস, ঠিক আছে? প্লেট 2 তলে আর রিব হচ্ছে 1 তলে বিভাজিত হচ্ছে। উদাহরণগুলো মনে রাখবা যে কোনটার উদাহরণ কি কোনটি। যেমন মাসের উদাহরণ হচ্ছে বর্ধনশীল ভ্রূণ, শস্য, রেণুথলি, এগুলো। আর তোমার প্লেট, এটার উদাহরণ হচ্ছে পাতা এবং বহিষ্ণু বহিতক। আরেকটা রিবের উদাহরণ হচ্ছে তোমার জাইলেম, ফ্লোয়েম প্রভৃতি, ঠিক আছে? বহিষ্ণু, জাইলেম, ফ্লোয়েম। প্রোটোরাম, এটা মূল, কাণ্ড, শাখা, এগুলো
প্রোক্যাম্বিয়াম এগুলো পরিবহন টিস্যু যেগুলো আছে জাইলেম ফ্লোয়েম এগুলো সৃষ্টি করে, আর গ্রাউন্ড মেরিস্টেম যেটা কর্টেক্স মজ্জা এগুলো তৈরি করে থাকে। ক্লিয়ার? ওকে, তো এই জিনিসটা যাওয়ার পরে যদি দেখি স্থায়ী ভাজক টিস্যু বৈশিষ্ট্য, একটু আগে আমরা পড়েছি যে তোমার ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, এখন আমরা পড়বো স্থায়ী ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, যেটা সেটা হচ্ছে কোষ গহ্বর। দেখো বড়, ওইখানে কিন্তু কোষ গহ্বর ছিলই না, এখানে কোষ গহ্বরটা আবার বড়, কারণ এটা স্থায়ী, এটা তোমার বিভাজিত হবে না। ঠিক আছে? এবং কোষ প্রাচীর বেশ পুরো, ওখানে কিন্তু সেলুলোজ নির্মিত ছিল, নিউক্লিয়াস এটা ছোট, আর ওইখানে ছিল নিউক্লিয়াসটা বড়, আর এখানে কারণে ছোট, কারণ এটার কাজ নাই, এটা বিভাজিত হবে না। ঠিক আছে? কোষ প্রাচীরে নানা রকম নকশা দেখা যায়। ওকে, আর কোষ বিভাজন অক্ষম দুরকম হতে পারে, জীবিত হতে পারে, মৃত হতে পারে। আচ্ছা, স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্য তৈরি, পানি পরিবহন, এবং যে মূল যে কাজ সেটা হচ্ছে দৃঢ়তা প্রদান এবং খাদ্য পানি এগুলো করা। ঠিক আছে? এগুলো সরবরাহ করা। এগুলো দেখলাম। স্থায়ী টিস্যুর প্রকারভেদ, জটিল টিস্যুর মধ্যে আছে জাইলেম ফ্লোয়েম, আর ক্ষরণকারীর মধ্যে আছে তরুণাক্ষী গ্রন্থি, আর সরল টিস্যুর মধ্যে আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, যেগুলো আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছি। এগুলো পড়েছি আমরা। তারপরে এগুলো পড়েছি, এগুলো কি যে টিস্যুতন্ত্র, একটা হচ্ছে এপিডার্মাল, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে ভাস্কুলার। ভাস্কুলার টিস্যুর মধ্যে কি আছে? ধরো জাইলেম ফ্লোয়েম। ঠিক আছে? জাইলেম কি করতেছে? আমাদের উদ্ভিদ যেই খাবারগুলো, মানে উদ্ভিদের যে পানি প্রয়োজন সেগুলো জাইলেমের মাধ্যমে উপরে যাচ্ছে, ভাস্কুলার। এবং সূর্যের আলোর সহযোগিতায়, যেই সূর্যের আলো এসে যখন উদ্ভিদের পাতায় পড়তেছে, তখন ক্লোরোফিলের সহযোগিতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেখানে খাদ্য তৈরি হইতেছে, এই খাদ্য যখন তোমার কি ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের সারা দেহে চলে যাচ্ছে, তখন উদ্ভিদ শক্তি পাইতেছে। তো এটা এই জাইলেম ফ্লোয়েম কিসের অংশ? ভাস্কুলার যেটা আছে সেটার অংশ। ওকে, অ্যাপিডার্মাল বা ত্বকীয়, এখানে আসো। ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ নিয়ে যদি কথা বলি, তাহলে অ্যাপিডার্মাল বা ত্বক, অ্যাপিডার্মালের উপাঙ্গসমূহ পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্রর নাম আসে। তো পত্ররন্ধ্র জিনিসটা আসলে কি, একটু পরে আমরা এটা দেখব। উদ্ভিদের বাইরের স্তবককে হ্যাপিডার্মিস, উদ্ভিদের বাইরের স্তবককে বলে অ্যাপিডার্মিস বা ত্বক। যদি প্রশ্ন আসে উদ্ভিদের বাইরের স্তবককে কি বলে, তখন বলবো অ্যাপিডার্মিস বা ত্বক বলা হয়। 3 সারি কোথায় পাওয়া যায়? করবিতে পাওয়া যায়। এগুলো একটু রিডিং পড়বা। লিগনিন পাওয়া যায় কোথায়? সাইকাসপিনাসে লিগনিন পাওয়া যায়। বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায়? গম, ভুট্টা, আখ এগুলোতে তোমার বুলিফর্ম কোষ পাওয়া যায়। এখন কথা হচ্ছে ভাইয়া অ্যাপিডার্মিসের উপাঙ্গসমূহ কি? হ্যাঁ, এটা উপাদানসমূহ হবে। উপাদানসমূহ হচ্ছে প্রসাধনের হার কমাই, বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম এবং প্রশস্ত ট্রাইকোমকে থলি বলে। আছে, এটা গেল, এটাও তো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এটা তো লাগবে না। স্টোমাটা পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র কি? এটাতে আসো। দুটি অর্ধচন্দ্রাকার রক্ষীকোষ, রক্ষীকোষকে দুইটি। পত্ররন্ধ্র কি? উদ্ভিদ অনেক পানি গ্রহণ করে, কিন্তু সব পানি তো উদ্ভিদের মাঝে লাগে না, এবং এই অতিরিক্ত পানিকে উদ্ভিদ বাষ্পাকারে বাইরে বের করে দেয়। কিসের মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। পত্ররন্ধ্রের মাধ্যমে প্রায় 90% উপর, 90% প্লাস পানি তোমার হইতেছে বাতাসে চলে যায়। তো এখানে গঠন যদি বলো, দুটি অর্ধচন্দ্রাকার রক্ষীকোষ দ্বারা এটি গঠিত, এবং দিনে খোলা থাকে, রাতে বন্ধ থাকে। ব্যতিক্রম পাথরকুচি, কারণ পাথরকুচি হচ্ছে জেরোফাইট বা মরুজ উদ্ভিদ। মরুজ, মরুজ বুঝো? মরুজ মানে হচ্ছে যেটা মরুভূমিতে হয়, পাথরকুচি হচ্ছে মরুভূমিতে। এখন মরুভূমিতে এমনিতেই তোমার পানির অভাব, সেখানে যদি তুমি কি করো, তোমার বেশি দিনের বেলা খোলা থাকো, তাহলে তো বেশি পানি চলে যাবে, এই পাথরকুচি তো মারা যাবে রে ভাই। সেজন্য এটা উল্টা, এটাই হইতেছে ব্যতিক্রম। তাহলে কি ব্যতিক্রম মানে কি? দিনের বেলা বন্ধ থাকে, রাতে খোলা থাকে। দিনের বেলা বন্ধ থাকে, রাতে খোলা থাকে, এটাই বোঝায় ব্যতিক্রম। আচ্ছা, কাজ, কাজ তো বুঝলাম যে প্রশোধন প্রক্রিয়ায় বাষ্পাকারে পানি বের করে দেয়, এবং সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ করা, এটাই হচ্ছে এর মেইন কাজ। কেমন? ওকে, এখন ডায়াসাইট্রিক মানে দুইটি সাবসিডিয়ারি, প্যারাসাইটিক দুইটি সাবসিডিয়ারি সমান্তরাল। প্যারা, প্যারা মানে সমান্তরাল, প্যারা মানে সমান্তরাল, ডায়া মানে সমকোণ, এভাবে মনে রাখবা। অ্যানাইসো মানে 3টি, টেট্রা মানে 4টি, তারপরে অ্যান্টি মানে অনেকগুলো, আর অ্যানোমোসাইটিক, অ্যানোমোসাইটিক মানে সাবসিডিয়ারি কোষসমূহ পৃথকযোগ্য নয়। এভাবে জিনিসগুলো মনে রাখবা। পানি পত্ররন্ধ্র বা হাইড্রোথ্রোড পরিচয়, এটি বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ। পানি পত্ররন্ধ্র বা হাইড্রোথ্রোড হচ্ছে বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ। এর অবস্থান হচ্ছে ঘাস, টমেটো, কচুর পাতায়। ঘাস, টমেটো, কচু যাকে বলা হয় ঘটক। ঘটক মানে হচ্ছে ঘাস, টমেটো, কচু। ঘাস, টমেটো, কচু, এই তিনটা জিনিস দ্বারা এই তিনটা জিনিসে এটার অবস্থান পাওয়া যায়। গাটেশন, হাইড্রোথ্রোড দিয়ে তরল পানি নির্গত হওয়াকেই গাটেশন বলা হয়। অ্যাপিথেম পত্ররন্ধ্র পত্ররন্ধ্র গহ্বরের নিচে ট্রাকিডের শেষ প্রান্তে কতগুলো প্যারেনকাইমা কোষ থাকে, যাদের অ্যাপিথেম বলা হয়।
ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোথোড। ওকে, গ্রাউন্ড তোমার টিস্যুতন্ত্র, এগুলো একটু রিডিং দিবা, অতটা ইম্পর্টেন্ট এটা না। বহিঃস্থলীয় অঞ্চল, অধোতক আছে, হাইপোডার্মিস আছে, কর্টেক্স আছে এবং অন্ততক আছে। এটা হচ্ছে অধোতক, এটা অন্ততক। একটা আছে অধোতক মানে বাইরের ত্বক, একটা আছে অন্ততক। কেমন, এটা বইয়ের ছবি। ওকে, আসো এবার আসি জাইলেম ফ্লোয়েমের ক্ষেত্রে। জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই ধরনের 4 ধরনের কি থাকে, সেল থাকে এখানে। তো জাইলেমের মধ্যে কি কি থাকে ভাইয়া, জাইলেমের মধ্যে কি কি থাকে? এটা থাকে ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আবার বলি, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা থাকে। ওকে, জাইলেম টিস্যুর সজীব উপাদান জাইলেম প্যারেনকাইমা। এই জাইলেম টিস্যুর তোমার সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, অর্থাৎ এটা। ঠিক আছে, বাকি যতগুলো আছে, বাকি যতগুলো আছে ধরো এটা বলো, এটা বলো, এটা বলো, সবগুলোই মৃত, সবগুলোই মৃত, সবগুলোই মৃত। এর জন্য জাইলেমকে সাধারণত বলা হয় মৃত, জাইলেমকে সাধারণত বলা হয় মৃত কোষ। ওকে, ফার্নবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদের জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। আচ্ছা, নিটাম এর সরল প্রকৃতির ভেসেল থাকে। তাহলে বুঝলা জিনিসটা আসলে কি? জিনিসটা হইতেছে এই জাইলেম তোমার একটা উদ্ভিদে তোমার পানি উপরে নিয়ে যাইতে সহযোগিতা করে এবং এটার মধ্যে কয়েকটা কোষ থাকে, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এর মধ্যে জাইলেম প্যারেনকাইমা যেটা আছে, শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা, আবার বলছি শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা তোমার কি করে, সজীব উপাদান, বাকিগুলো তোমার তোমার মৃত। ঠিক আছে, এর জন্য জাইলেমকে বলা হয় সাধারণত মৃত। এখন দেখো ফ্লোয়েমের ক্ষেত্রে, দেখো ফ্লোয়েমের ক্ষেত্রে আছে সিভ নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। এখানে সিভ নল বা সঙ্গী কোষ যেটা আছে সেখানে নিউক্লিয়াস থাকে না, সেখানে নিউক্লিয়াস থাকে না। নগ্নবীজী উদ্ভিদের এটাকে বলে জীবিত কোষ। ঠিক আছে, কারণ বেশিরভাগ কোষগুলো এখানে জীবিত। নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয়। পার্টের আঁশ হলো বাস্ট ফাইবার, পার্টের আঁশ হলো বাস্ট ফাইবার, এটা অনেক গুরুত্বপূর্ণ। পার্টের আঁশ হলো বাস্ট ফাইবার। কেমন, ওকে। এই জিনিসগুলো যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো মনে রাখবা। হ্যাড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ, জাইলেম কেন্দ্রিক। যদি জাইলেম মাঝে থাকে, যদি জাইলেম মাঝে থাকে, ধরো জাইলেম মাঝে আছে, ধরো জাইলেম মাঝে আছে আর তোমার ফ্লোয়েম উপর নিচে আছে, তাহলে এটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক। এমন যদি হয় যে ফ্লোয়েম মাঝে আছে, ধরো ফ্লোয়েম মাঝে আছে আর জাইলেম বাইরে আছে, জাইলেম বাইরে আছে, তাহলে এটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। এটার উদাহরণ হচ্ছে ড্রাসিনা, ড্রাসিনা। আর একটা উদাহরণ হচ্ছে ইউক্কা, ইউক্কা, ড্রাসিনা, ইউক্কা। ঠিক আছে, আর হাইড্রোসেন্ট্রিক উদাহরণ হচ্ছে টেরিস লাইপোকোডিয়াম সেলাজিনেলা, টেরিস লাইপোকোডিয়াম সেলাজিনেলা, এগুলো হচ্ছে হাইড্রোসেন্ট্রিকের উদাহরণ। আর ল্যাপ্টোসেন্ট্রিকের উদাহরণ হচ্ছে ড্রাসিনা, ইউক্কা। ওকে, ওকে। তারপরে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, মূলের ক্ষেত্রে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, নগ্নবীজী। ঠিক আছে, এগুলো অরীয়। আর কাণ্ডের ক্ষেত্রে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, নগ্নবীজী। এটা বদ্ধ সমপার্শ্বীয়, এটা মুক্ত সমপার্শ্বীয়। আচ্ছা, এটা গেল বদ্ধ মুক্ত। একবীজপত্রী উদ্ভিদের অণ্ড গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য, ত্বকে কিউটিকল অনুপস্থিত, কিউটিকল থাকবে না। একবীজপত্রী উদ্ভিদে তোমার কিউটিকল থাকবে না, কর্টেক্স বিভিন্ন স্তরে বিন্যস্ত নয়, অধোতক অনুপস্থিত থাকবে। এগুলো হইতেছে তোমার বৈশিষ্ট্য, মেইন যে বৈশিষ্ট্য সেটা। আবার একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাধারণত কাণ্ডরোম অনুপস্থিত, বহিত্বকে কিউটিকল উপস্থিত থাকবে। ঠিক আছে, আসো এখন আমরা যেটা দেখব যে এই অধ্যায়ে আমরা কিছু এমসিকিউ দেখব, যেগুলো বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এসেছে। সেই এমসিকিউগুলো আমরা একটু দেখব, যে দেখি কি কি এমসিকিউ এখান থেকে এসেছে। কোন টিস্যুর কোষগুলো অসমভাবে পুরু হয়? কোলেনকাইমা, এটার কোষগুলো অসমভাবে পুরু হয়। ঠিক আছে, মানে কোনটা সমভাবে না, অসমভাবে পুরু হয়, এটা হচ্ছে কোলেনকাইমার কোষ। যেসব স্থায়ী টিস্যু সবগুলো কোষে আকার, আকৃতি, গঠন, বৈশিষ্ট্য একরকম, তাদের বলে সরল টিস্যু। তাহলে সরল টিস্যু কি? এদের আকার, আকৃতি, গঠন সবগুলো একই থাকবে। আকার, আকৃতি, গঠন যদি একই থাকে তাহলে সেটা কি? সরল টিস্যু। কেমন, ওকে। নিচের কোন টিস্যুর নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় হয়? নিচের কোন টিস্যুর নিউক্লিয়াস? ভাজক টিস্যুর। কারণ কি? ভাজক টিস্যুর নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় হওয়ার কারণ
এই ভাজক টিস্যু নিউক্লিয়াসকে বিভিন্ন কাজ করতে হয় না, নিউক্লিয়াসের মাঝে নিউক্লিওলাস থাকে, এখানে হইতেছে ক্রোমোজোম টোমোজোম ছড়ানো থাকে, এই ক্রোমোজোমগুলো বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তোমার বড় হয়, ছোট হয়, ক্রোমাটিন থেকে ক্রোমোজোম হয়, আবার সেখানে পানির বিয়োজন ঘটে, আবার আয়োজন মানে চলে যায়, আবার আসে, এই ধরনের বিভিন্ন প্রক্রিয়া সংঘটিত হয়। কেন এত বড় নিউক্লিয়াস? কারণ এই ভাজক টিস্যুটা তোমার বিভাজিত হবে, ভাজক টিস্যুটা তোমার বিভাজিত হবে, এর জন্য এত কাহিনী। বিভাজিত না হলে এই কাহিনী থাকতো না, তো নিউক্লিয়াসটা ছোট হয়ে যেত, ঠিক আছে। সেজন্য দেখা গেল যেগুলো ভাজক টিস্যু সেগুলো নিউক্লিয়াস বড়, যেগুলো স্থায়ী টিস্যু সেগুলো নিউক্লিয়াস ছোট। ওকে, আর এই যে তোমার কি করবে, টিস্যুর একটা কোষ যে বিভাজিত হবে না হবে না, এটা ডিপেন্ড করে নিউক্লিয়াস কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপর। আর নিউক্লিয়াস এই সিদ্ধান্ত নিবে কিভাবে, এটা আবার ধরো এস চক্র, জি চক্র, এই অনেকগুলো চক্রের উপর ডিপেন্ড করে। আচ্ছা একটা কথা বলি, ধরো ক্যান্সার আছে না, এই ক্যান্সার আসলে কি? ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস প্রক্রিয়া। এই একটা কোষ কতক্ষণ সময় পর বিভাজিত হবে, এটা আদৌ কি বিভাজিত হবে কি না, বা বিভাজিত হওয়ার প্রয়োজন আছে কিনা, ও হলেও কতদিন পরে হবে বা কতক্ষণ পরে হবে, বা কোন কোন উপাদানগুলো রেপ্লিকেশন করতে হবে, অনেকগুলো সিদ্ধান্ত এই নিউক্লিয়াস নিয়ে থাকে, ঠিক আছে। এখন এই নিউক্লিয়াসে যখন এই ধরনের ধরো একটা প্রোটিন আছে P32, তো এই অনেকগুলো এটা যখন হইতেছে যে ফল করে, যখন এগুলো হইতেছে কি হয়, যখন এদের মাঝে কাজের সমন্বয় থাকে না, তখন এই জিনিসগুলো উল্টাপাল্টা হয়ে যায় এবং তখন ক্যান্সারের সৃষ্টি হয়, তখন রেডিওথেরাপি দিতে হয়। তো যাই হোক, আমরা দেখলাম যে ভাজক টিস্যুর নিউক্লিয়াস বড় এবং স্থায়ী টিস্যুর নিউক্লিয়াস ছোট। ওকে, আচ্ছা ধর এখানে যদি একটা কোশ্চেন থাকতো, ভাজক টিস্যুতে তোমার কোষ গহ্বর আছে না নাই? কোষ গহ্বর নাই থাকলেও ছোট, আর তোমার স্থায়ী টিস্যুতে কোষ গহ্বর বড়, ঠিক আছে। ওকে, তেল, ট্যানিন, খনিজ লবণ বিদ্যমান কোনটিতে? ইডিওব্লাস্টে। ওকে, সরু ব্যাসার্ধ বিশিষ্ট জাইলেমকে কি বলে? প্রোটো প্রোমেটাজাইলেম বলে। এটাতে বলে প্রোমেটাজাইলেম। ফ্লোয়েম, পেরিসাইকেল ও কর্টেক্স ফাইবারকে সাধারণত কি বলে? বাস্ট ফাইবার। ফ্লোয়েম, পেরিসাইকেল ও কর্টেক্স ফাইবারকে সাধারণত কি বলে? বাস্ট ফাইবার বলে। ফ্লোয়েমের মাথায় অবস্থানকারী স্ক্লেরেনকাইমা টিস্যুকে কি বলে? এটা বলে হার্ড বাস্ট। ঠিক আছে, ফ্লোয়েমের মাথায় হার্ড বাস্ট। কোথা হতে ভাজক টিস্যু সৃষ্টি হয়? এটা সৃষ্টি হয় হচ্ছে প্রোমেরিস্টেম থেকে আমাদের ভাজক টিস্যুর সৃষ্টি হয়। কেমন? প্রো 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 আচ্ছা, একবীজপত্রী মূলের জাইলেম ও ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা 6-এর অধিক। কেমন? দুটি স্থায়ী টিস্যুর মাঝে অবস্থান করে নিবেশিত ভাজক টিস্যু দুটি টিস্যুর মধ্যে অবস্থান করতেছে আমাদের এখানে আর এখানে অবস্থান করতেছে নিবেশিত ভাজক টিস্যু, ঠিক আছে, নিবেশিত ভাজক টিস্যু, এই জিনিসগুলো। তো আজকের ক্লাসে আমরা যে মেইন যেটা ফোকাস ছিল সেটা হচ্ছে 8 নাম্বার অধ্যায় এবং 10 নাম্বার অধ্যায়, এই দুইটা অধ্যায় পড়ার চেষ্টা করেছি। এই দুইটা অধ্যায় পড়ে আমরা হচ্ছে যে এমসিকিউ গুলো সলভ করেছি। কেমন? ওকে, তাহলে এই ছিল আজকের অধ্যায় যেগুলো আমরা ইতোমধ্যে পড়েছি। তো আশা করি তোমাদের এই লেকচারটা ভালো লেগেছে। তো নেক্সট ডে তোমরা ক্লাসগুলো করতে থাকো নিয়মিতভাবে এবং প্রিপারেশন নিতে থাকো। হালকেনস্টাইনের একটা সুবিধা কি, এই ক্লাসগুলো তুমি যখন খুশি যখন ইচ্ছা করতে পারবা এবং যত দ্রুত সম্ভব। ধরো টিচাররা যখন ক্লাস নেয়, ধরো এখন যদি বলি, এখন বাজে কয়টা, এখন দেখো কয়টা বাজে, এখন বাজে 4:27, ঠিক আছে, মানে টিচাররাও ক্লাস নেই সারা রাত ধরে, আমি ক্লাস শুরুই করছি 12টার পর, তো এখন বাজে 4:27, প্রায় সকাল হতে চললো। তো যাই হোক, এখন আজকে এটাই লাস্ট ক্লাস বলতে আবার সন্ধ্যায় লাইভ আছে, সকাল হইতেছে, এখন যে ঘুমাইতে হবে, সকালে আবার ক্লাস আছে, আমার নিজের ক্লাস, তারপরে আবার সন্ধ্যায় আমার লাইভ ক্লাস আছে এই প্ল্যাটফর্মেই। তো তোমরা ক্লাসগুলো দ্রুত করে শেষ করো, ভালো একটা প্রিপারেশন নাও, এটাই হইতেছে আমাদের আশা। এটা সরকারি নার্সিং কলেজ, চান্স পাইতে হবে, এটাই হইতেছে তোমাদের অনুপ্রেরণা, আমাদেরও হইতেছে যে আশা, কারণ তোমরা যখন ভালো একটা নার্সিং কলেজে চান্স পাবা, ভালো জায়গায় যাবা, তবেই না আমাদের প্ল্যাটফর্মে উন্নতি হবে, তাই না? তো আমরা তোমাদেরকে নিয়ে অনেক প্রত্যাশা করি, ঠিক আছে। অনেক ভালো করে পড়ো, অনেক ভালো জায়গায় চান্স পাও, জীবনে অনেক ভালো কিছু করো, এটাই প্রত্যাশা আমাদের।
তো ঠিক আছে ভাইয়া, থাকো, দেখা হবে ইনশাল্লাহ, হ্যাঁ, নেক্সট ক্লাসে। আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। হুম হুম।